আসসালামু আলাইকুম, সবাইকে আসিফ সায়েন্স জোনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থ ক্লাসে নবম দশম শ্রেণী প্রথম অধ্যায় আমাদের যে আছে যে ভৌত রাশি ও পরিমাপ, এই পরিমাপ করতে আমাদের কিছু সূত্রের দরকার। এখানে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ ব্যবহার করতে হয়। এই ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ ব্যবহার করে আমরা যদি কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে চাই তাহলে আমাদের কিছু সূত্র জানতে হবে। আজকের এপিসোডে আমরা শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম সূত্রটা কি দেখো, আমরা এখানে লিখে নিই। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। দেখো, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় ভিসি দিয়ে। ভিসি মানে কি? ভার্নিয়ার সিতে কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা কি? ভিসি সমান এস ডিভাইডেড এন। দেখো এটা এস ডিভাইডেড এন, এখানে এনটা ভালো করে লিখে দিই, এস ডিভাইডেড এন। এখানে এসটা কি এবং এনটা কি এগুলো দেখো আমরা দেখি। আগে কিন্তু আমাদের জানতে হবে যে ভার্নিয়ার ধ্রুবকটা কি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেল কতটুকু ছোট তার পরিমাপকে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে এই যে ভার্নিয়ার স্কেলটা এটা কিন্তু মূল স্কেলের পাশে লাগানো থাকে, এটাকে মুভ করানো যায়, সামনে পিছনে করানো যায়। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাপকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এই ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা হচ্ছে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন। এখানে এস দিয়ে কি বোঝায় দেখো আমরা এগুলো দেখি। এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এটা তোমাদের বলে থাকে যখন আমরা এমসিকিউ সলভ করব তখন দেখো না আমরা এগুলো দিলে তোমরা পেরে যাবে না, কিন্তু আপাতত তোমরা পারবে। ঠিক আছে, কিন্তু আপাতত সূত্রগুলো তুমি উঠায় নাও। তাহলে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এটা কি? এটা হচ্ছে মানে স্কেলের ভাগ সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, দেখো এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা এখন দেখি, এটা ছিল আমাদের 1 নং সূত্র। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে ন্যূনাঙ্ক। দেখো আমরা যখন ভার্নিয়ার স্কেলটা পরিমাপ করব তখন আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হয়, কিন্তু যখন আমরা স্ক্রু গেজ দিয়ে পরিমাপ করব তখন আমাদের ন্যূনাঙ্ক বের করতে হয়। এই ন্যূনাঙ্কের সূত্র একটু আলাদা। দেখো ন্যূনাঙ্ক হচ্ছে এলসি দিয়ে প্রকাশ করা হয়, লিস্ট কাউন্ট। মানে ন্যূনাঙ্ক সর্বশেষ পরিমাপ, মানে লিস্ট কাউন্ট হচ্ছে ন্যূনাঙ্ক। দেখো ন্যূনাঙ্ক সূত্রটা কি? পি ডিভাইডেড এন। দেখো পি ডিভাইডেড এন, পি ডিভাইডেড এন। এখানে পিটা দ্বারা কি বোঝায়? পিটা হচ্ছে পিস। পিসটা কি এটা আমাদের জানতে হবে। পিসটা কি? দেখো স্ক্রু গেজে একটা টুপির মতো একটা চাকার মতো একটা বস্তু থাকে যেটাকে ঘোরানো যায়, ওটাকে টুপি বলা হয়। তাহলে স্ক্রু গেজের টুপি একবার ঘুরালে, সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিস বলে। ঠিক আছে, তোমরা সংখ্যাগুলো নোট করে নিতে পারো অথবা তোমাদের বইয়েও আছে। তাহলে পিসটা কাকে বলে এটা জানতে হবে, যে স্ক্রু গেজের টুপি একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিস বলে। আর এটা কি? এটা হচ্ছে দেখো এই এনটাকে তারা বুঝাইছে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, দেখো
বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা জানলাম যে ন্যূনাঙ্ক এলসি দ্বারা এলসি ইকুয়াল পি ডিভাইডেড এন। পি দ্বারা কি বোঝায়? পিস। এই পিসটা কি? পিসটা হচ্ছে মানে স্ক্রু গাজের টুপি একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিস বলে। আর এনটা কি? এনটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমরা যখন তোমাদের এমসিকিউ সলভ করাবো তখন এই সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে দেখো দণ্ডের দৈর্ঘ্য। আমাদের এখানে দণ্ডের দৈর্ঘ্য বের করতে হয়, একটা ঘরের দৈর্ঘ্য বের করতে হয়, ঠিক আছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে হয়। এই যে দৈর্ঘ্যের যে সূত্র আছে, এই দৈর্ঘ্যের সূত্রটা কি দেখো 3 নাম্বার। আচ্ছা, দণ্ডের দৈর্ঘ্য বা এখানে কি দেয়া আছে? হ্যাঁ, দণ্ডের দৈর্ঘ্য। তাহলে দণ্ডের দৈর্ঘ্যের সূত্রটা কি হবে? দেখো, দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দিয়ে, লেন্থ। লেন্থ মানে দৈর্ঘ্য। এল সমান এম প্লাস ভি ইনটু ভিসি। দেখো, এম প্লাস ভি ইনটু ভিসি। এখানে এম কি? এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, ঠিক আছে। এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। আর ভিটা কি? ভিটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, ভার্নিয়ার সমপাতনটা কি? রৈখিক স্কেল মানে রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল এবং রৈখিক স্কেলের যে দাগ পরস্পরের সাথে মিলে যাবে, ওইটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটু ভালো করে দেখো, আমরা একটু সংজ্ঞাটা শিখি যে ভার্নিয়ার সমপাতন কাকে বলে। যে ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে যাবে, ওইটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের যে দাগটা আমার প্রধান স্কেলের সাথে মিলে যাবে, ওইটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আর ভিসি তো তোমরা জানো, এই যে ভার্নিয়ার ধ্রুবক, ভিসি সমান ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর আমাদের আরেকটা সূত্র আছে, সেটা জানতে হয় হচ্ছে আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। আপেক্ষিক ত্রুটি, এটা তোমরা লিখে নাও। আজকে শুধু এই সূত্রগুলোই লিখে দেব, কালকে আমরা আলোচনা করব, প্রত্যেকটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান লেখা যায় চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। দেখো এটা, তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। এখন আমাদের এই সূত্রগুলো ছাড়াও আমাদের আরো কিছু সূত্র আছে। একটা হচ্ছে দেখো আমাদের ব্যাসের সূত্র। আমাদের একটা বৃত্তাকার বস্তু মাপতে গেলে আমাদের তার ব্যাস বের করতে হয়, অথবা আমরা যদি তার কোনো সিলিন্ডারকে পরিমাপ করতে চাই যে তার ক্ষেত্রফল কত বা তার আয়তন কত, তখন আমাদের তার ব্যাস মাপতে হয়। এই ব্যাস মাপার জন্য আমাদের একটা সূত্র আছে। অথবা এই যে আমরা যে কারেন্টের তার ব্যবহার করি, সেই তারে ওই তামার পাতের ব্যাস বের করতে হয়। এই যে সূত্রগুলো আমাদের একটু, আর কয়টা সূত্র আছে? মোটামুটি 1টা 2টা 3টা 4টা, আর 4টা সূত্র আছে। এই 4টা সহ আর 4টা। তাহলে এগুলোকে তোমরা উঠায় নাও, তোমরা নোট করে নিও এগুলো। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ব্যাস। কারণ আমরা যদি এইটা দেখো, এইটা মনে করলাম যে একটা তার, এইগুলো হচ্ছে এইটা একটা তার, এই তারের কিন্তু এই যে ব্যাস নির্ণয় করতে হয়, বলে তারের ব্যাস কত। এই ব্যাস নির্ণয়ের সূত্রটা দেখো, ব্যাসকে প্রকাশ করা হয়েছে বড় হাতে ডি দিয়ে। ব্যাস ইকুয়াল, ব্যাস কিন্তু প্রকাশ করা হয় স্ক্রু গজ দিয়ে। এটা কিন্তু আর ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করা যায় না। এই
ব্যাস পরিমাপ করতে হয় হচ্ছে স্ক্রু গজ দিয়ে। তাহলে স্ক্রু গজের সূত্রটা একটু মানে ওই রকমই হবে, জাস্ট একটু আলাদা। দেখো এম ডি ইকুয়াল এম প্লাস এল ইন্টু এলসি, সরি এম প্লাস সি গুণন এলসি। এটা এম তে কি, এম তে হচ্ছে প্রধান স্কেল পার্ট, এটা তো কোনো চেঞ্জ হবে না। এম হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। হ্যাঁ সরি এখানে ডি ডি ডিটা কি এখানে হবে এল, এল তে কি হবে দেখো রৈখিক স্কেল পার্ট, মানে ভার্নিয়ার স্কেলে ছিল আমাদের প্রধান স্কেল পার্ট, কিন্তু যখনই আমরা ব্যাস পরিমাপ করবো এটাকে স্ক্রু গজ দিয়ে মাপতে হবে। স্ক্রু গজ দিয়ে মাপার ক্ষেত্রে আমাদের সূত্রটা, ব্যাসের সূত্রটা ডি প্লাস ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এলটা কি, এলটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট। দেখ তারপর হচ্ছে সিটা কি, সিটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, আমাদের সবগুলো ওখানে দেওয়াই থাকবে, বৃত্তাকার স্কেল পার্ট। আমরা যখন তোমাদের উদাহরণ করাই বা एग्जांपल করে তোমরা তখন দেখবে না যে কিভাবে কি হয়। আর এলসিটা তো আমরা আগেই পড়ে আসছিলাম, নুন্নাঙ্ক, নুন্নাঙ্ক। আচ্ছা এটা ছিল আমাদের 5 নাম্বার সূত্র। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা বলতেছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। মনে করো একটা সিলিন্ডার, একটা সিলিন্ডারকে যদি এখানে ছেদ করা হয়, ছেদ করলে কিন্তু এইরকম একটা বৃত্তর মতো পাওয়া যাবে, তাই না? এটা হচ্ছে এইটা, মনে করো যে সিলিন্ডার বড়, এটাকে তুমি যদি মাঝ বরাবর কাটো তাহলে কিন্তু এখানে ওই মাথায় একটা বৃত্ত পাবা, অপর মাথায় একটা বৃত্ত পাবা। তাহলে এই ক্ষেত্রফলের সূত্রটা কি দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে এইভাবে উল্লেখ আছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের যদি ব্যাসার্ধ বলা থাকে তাহলে আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হবে পাই আর স্কয়ার, এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে, পাই আর স্কয়ার। যদি আমাদের ব্যাসার্ধ বলা থাকে, আর ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ, কারণ ওটা একটা বৃত্তাকার বস্তু, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা যদি আমাদের ব্যাসার্ধ না বলা থাকে, যদি ব্যাস বলা থাকে, তাহলে দেখো ব্যাসটা কি, ব্যাসটা হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? তাহলে r সমান লেখা যায়, দেখো r সমান লেখা যায় d ডিভাইডেড 2। তার মানে আমরা যদি দেখো আমাদের যদি ব্যাস বলতো তাহলে পাই আর এর জায়গায় কাকে বসাইতাম, d ডিভাইডেড 2 বসাইতাম। তাহলে সূত্রটা হয়ে যেত এই 2 এর উপর স্কয়ার থাকার কারণে 1 ডিভাইডেড 4 পাই d স্কয়ার, এটা হয়ে যেত। তাহলে আমাদের যখন ব্যাসার্ধ বলবে তখন আমাদের সূত্রটা হবে পাই আর স্কয়ার, আর যখন আমাদের ব্যাস বলে দিবে তখন সূত্রটা হবে 1/4 পাই d স্কয়ার। তাহলে এককটা কি, এককটা হচ্ছে বর্গ একক। আচ্ছা এটা গেল। 7 নাম্বারটা হচ্ছে আয়তন, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন আচ্ছা সিলিন্ডারের আয়তনের দেখো সূত্রটা কি হবে, সিলিন্ডারের আয়তনের সূত্র হবে যে পাই আর স্কয়ার এইচ। পাই আয়তনকে প্রকাশ করা হয় ভি দিয়ে, পাই আর স্কয়ার এইচ। কিন্তু এটা কখন, যখন আমাদের বৃত্তের বা এই সিলিন্ডারাকার বস্তুর ব্যাসার্ধ বলা থাকবে তখন। কিন্তু যদি ব্যাসার্ধ না বলে দেয়, তাহলে যদি ব্যাস বলে, তাহলে ব্যাস বলে সূত্রটা হচ্ছে 1/4 পাই d স্কয়ার এইচ। দেখো তোমরা যদি তা না করো তাহলে সেই ব্যাস যে দেওয়া থাকবে সেই ব্যাসকে কিন্তু তোমরা যদি 2 দিয়ে ভাগ করো, দেখো r সমান এই যে d ডিভাইডেড 2,
যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু ব্যাসার্ধই পাওয়া যাবে, তখন কিন্তু আমাদের এই আগের সূত্রটাতে মান বসালে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু তোমরা যদি ব্যাপারটা না করো যে আমরা না ব্যাস সাথে ব্যাস দিয়েই করব, তখন কিন্তু আমাদের সূত্রটা নিচেরটা হবে যে 1/4 পাই ডি স্কয়ার এইচ। এটা হচ্ছে যখন ব্যাসার্ধ থাকবে, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা যখন ব্যাস, এটাতেও যখন ব্যাসার্ধ আর এটা যখন হবে তখন হলো ব্যাস। ঠিক আছে, এককটা কি? এককটা হচ্ছে ঘন একক, ঘন একক। এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। তাহলে আমাদের যদি অন্য একটা বস্তুর আয়তন নির্ণয় করতে হয়, যেমন বর্গাকার বস্তু বা ওই ঘনাকার বস্তু, এই রকম যদি আমাদের দেখো যদি আয়তন নির্ণয় করতে বলে, তখন আয়তনের সূত্রটা হবে যে আয়তন সমান আমরা বলতে পারি ভি ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা কিন্তু এই সূত্রটা 4, 5 এ শিখছিলাম যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দেখো দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দিয়ে, গুণন প্রস্থকে বেস বি দিয়ে, গুণন উচ্চতাকে প্রকাশ করা হয় এইচ দিয়ে। তাহলে এল পেলাম এল ইন্টু বি ইন্টু এইচ, এটার একক হচ্ছে ঘন একক। ঠিক আছে, আমাদের এই কয়টা সূত্রই ছিল এই অধ্যায়ে। আশা করি সূত্রগুলো তোমরা নোট করে নিবা এবং সূত্রগুলো দিয়ে তোমরা একটু অঙ্ক করার চেষ্টা করবে। তোমাদের কাছে তো গাইড আছে, আর যদি নাও থাকে তাতেও সমস্যা নাই, আমি পরবর্তী ক্লাসে প্রত্যেকটা সূত্র ধরে ধরে আমরা টাইপ ভিত্তিক অঙ্ক করার চেষ্টা করব। আগামী ক্লাস দেখার স্বাগতম জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।